বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিসের নাম আমরা প্রায় সকলেই জানি, কিন্তু জানি কি তার জীবনের শেষটা কেমন ছিল? যার দর্শন আজও আমাদের ভাবায়। তার মৃত্যুটা কেমন ছিল? চলুন আজ জেনে নেই সক্রেটিসের জীবনের শেষটা সম্পর্কে। প্রাচীন গ্রিক দর্শনের বিকাশে অবদানের জন্য বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে সক্রেটিস একজন, যার দর্শন সমস্ত পশ্চিমা দর্শনের ভিত্তি প্রদান করেছিল। পাশ্চাত্য দর্শনের জনক হিসেবে পরিচিত সক্রেটিসের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 470 সালে গ্রিসের অ্যাথেন্সে। 70 বছর বয়সে অ্যাথেন্সের সক্রেটিসকে বিচারকদের সম্মুখীন হতে হয়েছিল। অ্যাথেন্সের 3 জন খ্যাতিমান পুরুষ তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল 3টি। প্রথমত, দেশের প্রচলিত দেবতাদের প্রতি উপেক্ষা প্রদর্শন। দ্বিতীয়ত, নতুন নতুন দেবতার প্রচলন করার চেষ্টা। এবং তৃতীয়ত এবং মারাত্মকতম অভিযোগ ছিল তিনি যুবকদের নৈতিক চরিত্র কলুষিত করে তাদের বিপথে পরিচালিত করছেন। সে এক বিচিত্র বিচার কাহিনী। 500 জন জুরির উপস্থিতিতে হয়েছিল বিচার। পক্ষে বিপক্ষে ভোটাভুটির পর 60 ভোটের ব্যবধানে সক্রেটিস অপরাধী নির্দেশিত হয়েছিলেন। তবে প্রথমেই তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি। তখনকার দিনে অ্যাথেন্সের বিচার ব্যবস্থায় একটু বিশেষত্ব ছিল। অপরাধ সাব্যস্ত হবার পর অপরাধীকে জিজ্ঞাসা করা হতো সে কী শাস্তি চায়। সক্রেটিসকেও জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তরে তিনি যদি নির্বাসন চাইতেন তবে নিশ্চিত তাকে সে শাস্তিই দেয়া হতো, কারণ তার বিরুদ্ধে যা অভিযোগ ছিল তাতে তার দেশ ত্যাগী বিরুদ্ধ পক্ষকে সন্তুষ্ট করতে পারত। কিন্তু সক্রেটিস নিজেকে অপরাধী মনে করতেন না। সুতরাং তিনি উত্তর দিয়েছিলেন যে তাকে জনগণের পয়সায় পাবলিক হলে ভোজ দেয়া হোক। এই উত্তরে জুরিরা আরও ক্ষুব্ধ হয়ে উঠলেন। তারা মনে করলেন সক্রেটিস এই বিচারকে প্রহসন মনে করছে এবং তাদের উপস্থিতির সম্মান দিচ্ছে না। শুরুতে তার বিপক্ষে জুরির সংখ্যা 280 জন হলেও তার উত্তর শুনে তা বেড়ে দাঁড়ালো 330 জনে। সুতরাং উচ্চারিত হলো মৃত্যুদণ্ড। দণ্ডাদেশের পর তার বন্ধু ও শিষ্যরা চেয়েছিলেন যেন মৃত্যুর আগ পর্যন্ত তাকে জেলে আটকে না রাখা হয়, জামিনে মুক্তি দেওয়া হয়। তখন আরও একটি রীতি ছিল। মৃত্যুদণ্ডের আদেশ বহন করে নিয়ে যাওয়া হতো অ্যাথেন্সের দূরবর্তী এক দ্বীপের দেবীর কাছে। সেখান থেকে নৌকা ফিরে এলে শাস্তি কার্যকর হতো। সক্রেটিস জামিন হিসাবে দিতে চেয়েছিলেন 1 দিনা। তার বন্ধুরা তৎক্ষণাৎ ব্যক্তিগত দায়িত্বে 30 দিনা দিতে চাইলেন, কিন্তু সে প্রার্থনা নামঞ্জুর হয়েছিল। বিচারের প্রায় 1 মাস পর মৃত্যু হয় সক্রেটিসের। এ সময় তিনি কারাগারেই বন্দী ছিলেন। সক্রেটিসের মতো মৃত্যু সম্বন্ধে এমন উদাসীনতা বোধহয় আর কোনো মানুষের মধ্যে দেখা যায়নি। সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগকারী 3 জনের নাম ছিল ম্যালাটাস, লাইকন এবং অ্যানিটাস। প্রথমজন একজন মধ্যম শ্রেণীর কবি, দ্বিতীয়জন বক্তা এবং তৃতীয়জন গণতান্ত্রিক নেতা। সে সময় বিচার সভায় কোনো উকিল বা আইনজীবী থাকত না। অভিযুক্ত নিজেই নিজের পক্ষ সমর্থন করতেন। বিচার সভায় প্রথমে ওই 3 জন তাদের অভিযোগের বর্ণনা করেন। তারপর সক্রেটিস উঠে দাঁড়িয়ে বলেন নিজের কথা। অভিযোগকারীদের বক্তৃতা কোথাও লিখিত নেই, সুতরাং তাদের বক্তব্য সম্পূর্ণ জানা যায় না। সক্রেটিসের দীর্ঘ জবানবন্দি 2 জন লিখে রেখেছিলেন, প্লেটো এবং জেনোফেন। 2 জন দুরকমভাবে সক্রেটিসকে দেখেছেন, তবে প্লেটোর বর্ণনাই পণ্ডিতরা মেনে নিয়েছেন এবং এই রচনা পৃথিবীর গদ্য সাহিত্যের অন্যতম বিরল সার্থক রচনা। প্লেটোর এই রচনার ইংরেজি অনুবাদের নাম অ্যাপোলজি। সদ্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি এতটা শান্ত ও সার্বিকভাবে তার নিজের অবস্থান বর্ণনা করতে পারেন তা তার জবানবন্দি না শুনলে হয়তো কারো বিশ্বাসই হবে না। পুরো জবানবন্দিতে তিনি তার মৃত্যুদণ্ড নিয়ে কোনো আপত্তি তোলেননি। তিনি শুধুমাত্র তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো যে মিথ্যা তাই বোঝাতে চেয়েছেন। তবে তা করতে যেয়ে একবারের জন্য অভিযোগকারীদের হেয় করেননি। তার দীর্ঘ জবানবন্দির শেষ কথা ছিল, আমি চলেছি মৃত্যুর দিকে, আপনারা যান জীবনের দিকে। ঈশ্বর জানেন কোন দিক শ্রেষ্ঠ, ঈশ্বরই জানেন। বিচারের পর 1 মাস তিনি জেলে ছিলেন। মাঝে মাঝে তার স্ত্রী, পুত্র এবং বন্ধু শিষ্যরা তাকে দেখতে আসতেন। এই সময়েই তিনি জীবনে প্রথম কয়েকটি কবিতা লেখেন। ঠিক 2 দিন আগে স্বপ্নে তিনি মৃত্যুর ঘণ্টির কথা জানতে পারলেন। এই 1 মাসের মধ্যে তার শিষ্যরা একবার জেল ভেঙে তাকে পালাবার বন্দোবস্ত করেছিলেন, কিন্তু সক্রেটিস রাজি হননি। পৃথিবীর যে কোনো দেশে গেলেও মৃত্যুকে অতিক্রম করা যায় না। তিনি জানতেন
তাছাড়া যে কোনো নাগরিকেরই সেই দেশের আইন এবং শৃঙ্খলা মেনে চলা উচিত, এই কথা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। মৃত্যুর দিন সন্ধ্যাবেলা তিনি তার শিশুপুত্রকে বললেন, তুমি যাও, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। অত্যন্ত শান্ত ও প্রফুল্ল ছিলেন তিনি। তাকে ঘিরে বসেছিলেন তার বান্ধব এবং শিষ্যমণ্ডলী। আসন্ন বিচ্ছেদের চিন্তায় তারা অনেকেই কাতর হয়ে উঠেছিলেন। আত্মা যে অবিনশ্বর তা সম্পর্কে হয়তো অনেকেরই সংশয় ছিল। তখন তিনি দেহ এবং আত্মার সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলেন। আলোচনার শেষে মৃত্যুর পর যেভাবে তাকে কবর দেয়া হবে সেইভাবে নিজের শরীর ও বেশভূষা প্রস্তুত করলেন, যাতে মৃত্যুর পর তার শরীরে অন্য কেউ হাত না দেয়। তারপর বন্ধুদের কাছে অনুমতি নিয়ে পরিবারের সকলের সঙ্গে আড়ালে কিছুক্ষণ কথা বললেন। ঠিক সূর্যাস্তের সময় কারাগার পরিচালক এসে তার কাছে জানালেন শেষ বিদায়। সেই রাজকর্মচারীর 2 চোখ জলে ভরে গিয়েছিল। তিনি বললেন, সক্রেটিসই তার জীবনের সবচেয়ে ভদ্র, সবচেয়ে সাহসী এবং শ্রেষ্ঠ কয়েদি। তারপর মৃত্যুদূতের মতো হেমলকের পাত্র নিয়ে জল্লাদ প্রবেশ করল। এই হেমলক তীব্র বিষ, পা থেকে আরম্ভ করে হৃৎপিণ্ডে পৌঁছিয়ে সমস্ত শরীরকে অসাড় করে এবং মৃত্যু ঘটায়। জল্লাদ বলল, হেমলকের এক ফোঁটাও যেন নষ্ট না হয়। সক্রেটিস এক ফোঁটাও নষ্ট হবে না বলে তাকে আশ্বস্ত করলেন। তারপর কিছুক্ষণ প্রার্থনা করলেন নীরবে। প্রার্থনা সেরে পাত্রটি তুলে নিয়ে সেই বিষ সম্পূর্ণ পান করলেন। তার মুখ একটুও বিকৃত হলো না। সকলে উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। তখন জল্লাদ বলল, কিছুক্ষণ সক্রেটিসকে উঠে ঘরে পায়চারি করতে হবে, না হলে বিষ সারা শরীরে ছড়াবে না। এই নিষ্ঠুর অনুরোধে ভক্তদের মন শিওরে উঠল। কিন্তু ভাবান্তরহীন মুখ সক্রেটিসের। নিজের মৃত্যুর বদলেও জল্লাদের দায়িত্বে বাধা দিতে চান না। তিনি উঠে পায়চারি করতে লাগলেন। ক্রমে তার পা অত্যন্ত ভারী অসাড় হয়ে এলো। তিনি শুয়ে পড়লেন এবং নিজেই মুখটা ঢাকা দিলেন। কিছুক্ষণ পর সব চুপ। মনে হলো যেন পৃথিবীর সমস্ত থেমে গিয়েছে, কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ সক্রেটিস মুখের ঢাকনা সরিয়ে বললেন, ক্রিটো, আমাদের একটা মুরগি ধার আছে অ্যাসক্লিপিয়াসের কাছে, ওকে মনে করে শোধ দিয়ে দিও। সেই শেষ। তখনই তার মৃত্যু হয়। হয়তো মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি তার সমগ্র জীবনের ঘটনাবলীর পুনর্বিবেচনা করেছিলেন। এভাবেই শেষ হয় এক মহান দার্শনিকের জীবন। ইতিহাসে এমন অনেক বরণীয় ব্যক্তি বিনা অপরাধে বিচারের সম্মুখীন হয়েছিলেন। পরবর্তী ভিডিওগুলোতে জানবো তাদের কথাও। আরও ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।